নমস্কার, আমাদের আজকের গল্প শিশির বিশ্বাসের লাস্ট প্যাসেঞ্জার। সময় পার হয়ে গেছে, তবে জানাই ছিল আলিপুরদুয়ার লাস্ট প্যাসেঞ্জার সময় কখনোই ছাড়ে না, তাই আশা ছাড়েনি অধীর। প্রায় ছুটতে ছুটতে যখন শিলিগুড়ি স্টেশনে পৌঁছলো, দেখে ট্রেন তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। দেরি না করে চট করে একটা টিকিট কেটে উঠে বসার খানিক পরেই ট্রেনটা ছাড়ল। বড্ড ব্যস্ততার মাঝে কাটলো আজকের দিনটা, তবু ভালো। মানুষগুলোর মুখ চেয়ে কিছু একটা ব্যবস্থা এবার করা যায় কিনা তাই ঘুরপাক খাচ্ছিল অধীরের মাথায়। তাই অবশ্য অধীরের নয়, কিন্তু এক একটা মানুষ আছে যারা চোখের সামনে কিছু দেখলে চুপ করে থাকতে পারে না। চরবাড়ি হাই স্কুলের নতুন মাস্টার অধীর বোস তেমনই একজন। তার বাড়িও এদিকে নয়, সেই রায়গঞ্জে। মাত্র 1.5 বছর হলো স্কুল মাস্টারি নিয়ে এদিকে এসেছে, কিন্তু এর মধ্যেই নানান কাজে জড়িয়ে ফেলেছে নিজেকে। ভরসা করে গ্রামের মানুষ তাই নানান দরকারে ছুটে আসে। অধীরও তাদের নিরাশ করে না। আজ ঝামেলার শুরু সেই ভোর সকালে। চরবাড়ি গ্রামের শেষে তোরসা নদী, ওপারে চরের খাস জমির অনেকটা সাফ করে গ্রামের মানুষ চাষবাস শুরু করেছে। সকালে কয়েকজনের সঙ্গে তার তদারকিতে গিয়েছিল শরৎ ঢালি। ছেলে মদনও ছিল সঙ্গে। সবাই যে যার কাজে ব্যস্ত। অদূরে ব্যাংডুবির জঙ্গল। হঠাৎই কয়েকজনের নজরে পড়ল জঙ্গলের দিক থেকে ভয়ানক আকারের দুটো বাইসন বের হয়ে এগিয়ে আসছে। তরাইয়ের বনে এই বাইসনকে ভয় পায় সবাই। তারা খেয়ে বুনো হাতির দলও ছুটে পালায়। বাঘও এর ব্যতিক্রম নয়, কিন্তু স্বভাবে বাইসন একেবারেই আলাদা। হঠাৎ ভয় পেয়ে পালাবার বদলে তেড়ে আসে সিংবাগিয়ে। তখন সামনে পড়লে আর রেহাই নেই। গতকাল সেই ব্যাপারই হয়েছে। দলে শরৎ ডালিরা জনা 10। খেতে একবার ঢুকে পড়লে তছনছ করবে, সেই আশঙ্কায় সবাই লাঠি সোটা নিয়ে তাড়া করেছিল বাইসন দুটোকে। তাদের পালিয়ে যাওয়া তো দূরের কথা, শিং উঁচিয়ে তেড়ে এসেছিল ওদের দিকে। শরৎ ঢালির বড় ছেলে মদনের জোয়ান বয়স, সে ছিল সবার আগে। ছুটে পালাবার আগেই একটা বাইসন তাকে শিং দিয়ে গুতিয়ে ফেলে দিয়েছিল মাটিতে। এইখানেই শেষ নয়, তারা খেয়ে বাইসন দুটো এরপর নদী পার হয়ে ঢুকে পড়েছিল চরবাড়ি গ্রামের ভিতর। তারপর আরও ব্যাপার। এই বাইসনের তাণ্ডবে গ্রামের মানুষ তো বটেই, গোয়ালের গরু বাছরও রেহাই পায়নি। শেষে দুটোর একটা গর্তে পড়ে আটক হতে গ্রামের লোকেরা লাঠি পেটা করে মেরেছে, আর বাকিটা বন দপ্তরের লোক এসে ঘুমপাড়ানি গুলিতে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে। তবে শোনা গেছে ওষুধের ডোজটা ঠিকমতো না হওয়ায় বাঁচেনি সেটিও। এ তো গেল বাইসন দুটোর পরিণতি। এদিকে বাইসনের গুতোয় আহত কয়েকজনের অবস্থাও তখন সংকটজনক। বিশেষ করে শরৎ ঢালির ছেলে মদনের শিঙের গুতোয় তার পেট ফুঁড়ে গিয়ে ভয়ানক অবস্থা। ধরাধরি করে কাছের এক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারা দুটো ইঞ্জেকশন আর মামুলি ব্যান্ডেজ ছাড়া কিছুই করতে পারেনি। যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু তেমন সরকারি হাসপাতাল সেই শিলিগুড়ি নয়তো জলপাইগুড়ি। ভাড়ার গাড়িতেও ঘন্টা কয়েক পথ, তাকেও পাওয়া সহজ নয়। ব্যাপার দেখে অধীর আর চুপ থাকতে পারেনি। এদিকে নতুন হলেও হাই স্কুলে মাস্টারির দৌলতে তার চেনা পরিচিতিও হয়েছে। বিডিও অফিস থেকে সেই দিনই একটা গাড়ি শিলিগুড়ি যাওয়ার কথা বলে সেই গাড়িতে সব ব্যবস্থা করে আহত জনা 3 মানুষ আর তাদের বাড়ির কয়েকজনকে নিয়ে রওনা হয়ে পড়েছিল। ভেবেছিল ওদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে বিকেলে ট্রেনে ফিরে আসবে, কিন্তু হয়নি। সব মিটতে সেই সন্ধেই হয়ে গেল। পেশেন্টের কখন কি দরকার পড়ে সেই কারণে বাড়ির কয়েকজন রাতে হাসপাতালেই থাকবে, কিন্তু অধীরের উপায় ছিল না। শরৎ ঢালি মানুষটা ভালো, হাত ধরে বলেছিল, মাস্টারবাবু যা করলেন ভুলতে পারবো না। একটা অনুরোধ করি, এই সন্ধে নাই বা ফিরলেন, কাল ভোরের গাড়ি ধরলেই বোধহয় ভালো হয়। শরৎ ঢালি ভেঙে না বললেও অধীরের জানতে বাকি নেই ব্যাপারটা। বছর 2 হয়ে গেল এদিকে,
বেশ জানে সন্ধ্যের এই ট্রেনটার তেমন সুনাম নেই, কিন্তু অধীর পরোয়া করেনি। রাতে ফিরতে পারলে ঘরে ঘুমাতে পারবে, আগামীকাল স্কুলের ক্লাসগুলোও ঠিকমতো নেওয়া যাবে। ট্রেনে বসে গত কয়েক ঘন্টার ব্যাপারটা ভাবছিল অধীর। হঠাৎ খেয়াল হতেই চোখ তুলে চারপাশে তাকিয়ে বুকের ভিতরটা অজান্তেই নড়ে উঠল। ওদিকে জানলার ধারে জনা চারেক যাত্রী বসেছিল, এখন ফাঁকা। সন্দেহ নেই তারা শিলিগুড়ি জংশনে নেমে গেছে, টেরও পায়নি। ফাঁকা কামরায় সে একেবারেই একা, অথচ উঠবার সময় খুঁজে পেতে এই কামরায় জনা কয়েক যাত্রী আছে বলেই উঠেছিল। অনেকটা পথ, শুধু তাই নয়, তার অনেকটাই ঘন জঙ্গলের ভেতর দিয়ে। বিশেষ করে সামনের শুকনা ফরেস্ট, ছিনতাই ডাকাতি এ ট্রেনে নিত্যকার ব্যাপার। অথচ নানা কাজে শিলিগুড়িতে আসা নিত্য যাত্রীদের বাড়ি ফেরার জন্য শেষ ভরসা এই লাস্ট প্যাসেঞ্জার। এই নিয়ে হইচই কম হয়নি, কিন্তু অনেক আবেদন নিবেদনের পরও রেল দপ্তর এই ট্রেনের জন্য পুলিশ ফোর্সের ব্যবস্থা করে উঠতে পারেনি। আসল ব্যাপার, খোদ পুলিশও এই ট্রেনে পাহারা দিতে ভয় পায়, কিন্তু যাত্রী যারা তাদের তো উপায় নেই, তাই নিজেদের মতো করে একটা ব্যবস্থা করে নিয়েছে। ডেইলি প্যাসেঞ্জার যারা, তাদের কামরা ঠিক করা আছে, অনেকে মিলে সেই কামরায় যায়, তাতে সাহস কিছুটা বাড়ে। অন্যরাও ফাঁকা কামরা এড়িয়ে লোকজন আছে এমন কামরায় ওঠে। অধীরও তাই করেছিল, ভেবেছিল শিলিগুড়ি জংশনেও কিছু যাত্রী পাওয়া যাবে, কিন্তু ফল হলো উল্টো। সম্ভবত নতুন কোনো যাত্রী ওঠার কোনো লক্ষণ নেই দেখে তারা অন্য কামরায় চলে গেছে, সে খেয়ালই করেনি। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝির কোরাসের তীব্রতা ক্রমশ বাড়ছে। জানলা দিয়ে তাকিয়ে অধীরের বুঝতে বাকি রইল না গাড়ি ইতিমধ্যেই মহানন্দা ফরেস্টে ঢুকে পড়েছে। ঘন জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন চলছে। গুলমা স্টেশন ইতিমধ্যে পার হয়ে গেছে কিনা অধীর বুঝে উঠতে পারল না। উঠে গিয়ে কামরার দুদিকের দরজা ভালো করে ভেতর থেকে এঁটে দিয়ে জানলা থেকে খানিক দূরে সরে বসল। এই ট্রেনের অভিজ্ঞতা আগেও বার কয়েক হয়েছে, সেগুলো মোটেই সুখকর নয়। একবার তো ট্রেন মহানন্দা ফরেস্টে থেমে রইল প্রায় আধ ঘন্টা। দলছুট এক দাঁতাল হাতি নাকি লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে। আরেকবার নাগরাকাটার কাছে চেন টেনে ডাকাতি, তবে কোনো কারণে সেবার তারা ওদের কামরায় ওঠেনি বলেই ছাড় পাওয়া গিয়েছিল। ভিতরে দম বন্ধ করা একরাশ উৎকণ্ঠা নিয়ে ভাবছিল অধীর। ট্রেনের গতি হঠাৎ কমতে শুরু করলো। তবে কি গুলমা স্টেশন আসছে? ট্রেন বেশিক্ষণ থামে না এখানে, কামরা বদল করবে কিনা ভাবছিল, কিন্তু ট্রেনটা স্টেশনে নয়, থামলো জঙ্গলের মধ্যে। ডাকাত দল সেবার এইভাবে মাঝপথে ট্রেন থামিয়েছিল। আশঙ্কায় জানলা দিয়ে বাইরে তাকাবার চেষ্টা করল, কিছু বুঝে উঠতে পারল না। বাইরে ঠিক থেকে অন্ধকারের ভিতর শুধু জোনাকির আলো আর ঝিঝির কোরাস। কাছেই একটা রাত জাগা পাখি বিকট শব্দে ডেকে উঠে ঝটপট উড়ে চলে গেল। জানলাগুলোও বন্ধ করে দেবে কিনা ভাবছে। হঠাৎ বাইরে থেকে কয়েকজন দরজা ধাক্কাতে শুরু করলো। কারা দরজা খুলতে চাইছে? এই ঘন জঙ্গলের মধ্যে কাজটা কাদের হতে পারে ভাবতে গিয়ে অধীরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। ওদিকে দরজার উপর ধাক্কার জোর ক্রমশ বাড়ছে। কড়া গলায় কয়েকজন বলল, ভিতরে কারা আছেন? দরজা খুলে দিন, ট্রেনে উঠবো। প্রায় দম বন্ধ করে ঠায় বসে রইল অধীর। দরজা খোলার প্রশ্নই আসে না, কিন্তু যেভাবে ধাক্কা চলছে পুরনো দরজার লক খুলে যাওয়া বিচিত্র নয়। কি করবে ভাবছে। হঠাৎ বাইরে তীব্র গতিতে ঝোপঝাড় ভেঙে কোনো বন্য জানোয়ারের ছুটে আসার আওয়াজ, তারপরেই দরজার ওধারে লোকগুলোর আর্তনাদ, অনেকগুলো পায়ের ছুটে পালাবার আওয়াজ। কি ঘটল বুঝে ওঠার আগেই বন্ধ দরজায় ভয়ানক জোরে আঘাত করল কেউ। মুহূর্তে হাট হয়ে খুলে গেল সেটা। একটু পরেই দরজা দিয়ে ভেতরে ঢুকলো দশাশই চেহারার একটা মানুষ। মাথায় মস্ত একটা গামছা পাগড়ির মতো জড়ানো, চাপা মোটা নাকের নিচে ভারী ঝাঁটা গোফ, ছড়ানো পুরু ঠোঁট,
লোকটার চেহারাটা শুধু ব্যতিক্রমী নয়, পোশাকটাও অদ্ভুত। এই গরমেও গলা থেকে হাঁটু পর্যন্ত জড়ানো এক ভুসো কম্বল, পায়ে হাঁটু পর্যন্ত সাদা মোজা এবং ভারী বুট জুতো। লোকটা ভেতরে ঢুকেই দরজাটা ফের ভেজিয়ে দিল। চারপাশে একবার চোখ ঘুরিয়ে বুটের খটখট শব্দে এগিয়ে এলো তার দিকে। লোকটার এই চেহারা তার অদ্ভুত পোশাকের দিকে হাঁ করে তাকিয়েছিল অধীর। এমনিতে যথেষ্টই সাহসী মানুষ, কিন্তু হঠাৎ এই পরিস্থিতির মধ্যে পড়ে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে গলা দিয়ে কোনো স্বরই বের হলো না। লোকটা কাছে এসে মুখ ভর্তি পান চিবোতে চিবোতে কামরার অল্প আলোয় লাল টকটকে ভাঁটার মতো দুই চোখে সামনে অধীরের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তাই দেখে অধীরের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। যা চেহারা লোকটার, এক থাবায় তুলে ছুঁড়ে ফেলে দেবার ক্ষমতা রাখে। লোকটার সেই চোখের দিকে তাকিয়ে অধীর বেশ বুঝতে পারল আজ আর রেহাই নেই, প্রাণটাই যাবে এবার। কিন্তু তেমন কিছু হলো না। ফোঁস করে এক ঝলক গরম নিঃশ্বাস ওর মুখের ওপর ছুঁড়ে দিয়ে লোকটা ভারী গলায় বলল, আপনি চরবাড়ি স্কুলের মাস্টার মশাই নয়? লোকটার হঠাৎ সেই কথায় খানিকটা যেন ভরসা পেল অধীর। ঢোক গিলে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে সামান্য মাথা নেড়ে বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা। ফোঁস করে ফের বড় একটা নিঃশ্বাস ফেলল লোকটা। বলল, আমাদের মতো মুখ্য সূক্ষ্মদের কেই বা চেনে বলেন? ততক্ষণে অধীর অনেকটাই সামলে নিয়েছে। সন্দেহ নেই লোকটার বাস এই চর বাড়ির ওদিক। মিছেই ভয় পাচ্ছিল। তাড়াতাড়ি বলল, কিন্তু এই জঙ্গলের ভিতরে আপনি কোথা থেকে এলেন? জঙ্গল? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে লোকটা বলল, সে ছিল এক সময়। দিনে দুপুরেও ঢুকতে ভয় হতো, আর এখন শীতের বেলাতেও কাণ্ড দেখুন। হাঁ করে তাকিয়েছিল অধীর। কি জবাব দেবে ভেবে পাচ্ছিল না। দেখে লোকটা বড় বড় দাঁত বার করে হাসল। তারপর বলল, মুখ্য সূক্ষ্মদের নিয়ে কারণ মাথা ঘামাবেন না স্যার। আসলে ছিলাম পাশের কামরায়। হঠাৎ দেখি একদল বদ লোক আপনার কামরার দরজায় হামলাচ্ছে, তাই চলে এলাম। ভাববেন না, সব ভেগেছে, আর এদিকে আসবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। লোকটা সেই থেকে দাঁড়িয়েই কথা বলছিল। ইতিমধ্যে ট্রেন ফের চলতে শুরু করেছে। খেয়াল হতে অধীর বলল, আরে আপনি সেই থেকে দাঁড়িয়ে আছেন, বসুন বসুন। অধীরের কথায় লোকটা এক মুহূর্ত কি চিন্তা করল। তারপর সামান্য দূরত্ব বজায় রেখে বেঞ্চের কোণায় ধপ করে শরীর ছেড়ে দিয়ে বসে পড়ল। তাই দেখে অধীরের মনে হলো মানুষটা সম্ভবত সুস্থ নয়। এই গরমেও যেভাবে গায়ে কম্বল জড়িয়ে রেখেছে তাতে সেটাই সম্ভব। ও বলল, আপনার শরীরটা কি ভালো নেই? তা খানিকটা বটে, আসলে আমারই দোষ। শেষে বন পার্টির ডাক্তার এসে ওষুধ ফুঁড়ে দিল, তাও সেই বাঘের ওষুধ। আপনি তো মশাই মাস্টার মশাই, বলুন তো ওসব সহ্য হয় আমাদের? শরীরটা বেজায় কাহিল হয়ে গেছে সেই থেকে। লোকটার সেই অদ্ভুত কথার কোনো মাথা মুন্ডু বোধগম্য হলো না অধীরের। তবে ও পক্ষ তা নিয়ে ভাবার সময় দিল না। প্রসঙ্গ পাল্টাতে বলল, তা ছাড়েন সব, বরং কাজের কথাই আসি। সড়কধারীর ছেলেটা কেমন আছে স্যার? এখন অনেকটা ভালো, তবে সেরে উঠতে সময় লাগবে। আহারে, জোয়ান ছেলেটা। ক্ষেতের কাজে ওই ছেলেই সড়কধারীর ভরসা। একরাশ হতাশা ঝরে পড়ল লোকটার গলায়। ব্যাপারটা জানা ছিল না অধীরের। বিচলিত হয়ে বলল, এদিকের গ্রামের মানুষ দেখছি খুবই বিপদের মধ্যে রয়েছে। বাইসনের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। তা সত্যি,
তবে ওরাই বা কি করে বলুন তো? লোকটার আগের কথা বুঝে উঠতে না পারলেও এবার সমস্যা হলো না। অবাক হয়ে বলল, বাইসনগুলোর কথা বলছেন? ঠিক তাই স্যার। আগ্রহে লোকটা ঝুঁকে পড়ল অধীরের দিকে। ওদের কথাই বলছি। বাপ ঠাকুরদাদার কাছে শুনেছি বছর 30 আগেও চরবাড়ি গ্রাম ব্যাংডুবির জঙ্গলের মধ্যে ছিল। তারপর পিলপিল করে মানুষ এসে জাঁকিয়ে বসলো। তোরসার এপারের জঙ্গল সাফ হয়ে গড়ে উঠল চরবাড়ি গ্রাম। এবার হাত পড়তে শুরু করেছে তোরসার ওপারেও। জঙ্গল সাফ করে ওদিকে চাষবাস শুরু হয়েছে। জঙ্গলের প্রাণীগুলো যায় কোথায় বলুন দেখি? কথাটা মিথ্যে নয়। কলকাতা আর শিলিগুড়ির কিছু এনজিও এটা নিয়ে এদিকে প্রচারও শুরু করেছে, কিন্তু একজন গ্রামের মানুষের কাছে এমন কথা একেবারে আশাই করেনি অধীর, বরং উল্টোটা লক্ষ্য করেছে। বলল, সে কথা ঠিক, কিন্তু গ্রামের মানুষের কথাও তো ভাবতে হবে। দিন দিন মানুষ বাড়ছে, অথচ অধীরের কথার মাঝেই হঠাৎ দাঁত কড়মড় করে গর্জে উঠল লোকটা। ভয়ানক চেহারার লোকটা এতক্ষণ বেশ নরম সুরেই কথা বলছিল। হঠাৎই পরিবর্তনে ঘাবড়ে গেলেও অধীর সামলে নিয়ে বলল, বলছিলাম চাষের জমি না বাড়িয়ে গ্রামের মানুষেরই বা উপায় কি? উত্তরে ফোঁস করে এক ঝলক গরম নিঃশ্বাস উগড়ে দিল মানুষটি। খড়খড়ে গলায় বলল, মাস্টার বাবু তো বছর 2 আছেন এদিকে। তোরসার ওপারে ব্যাংডুবির জঙ্গলের দিকে চাষের জমি কি একটুও বেড়েছে বলে মনে হয়? লোকটার এই কথায় প্রায় চমকে উঠল অধীর। ভেবে দেখল গত 1 বছরে নদীর ওদিকে চাষের জমি সত্যিই বাড়েনি। তবে সেটা এনজিও বা বন দপ্তরের প্রচারের জন্য নয়, বাইসনের উপদ্রবের কারণে। ওপারের জমিতে চাষ করতে গিয়ে গ্রামের অনেকেই বাইসনের আক্রমণে আহত হয়েছে, এমনকি মারাও গেছেন কয়েকজন। সেই ভয়ে অনেকেই এখন ওদিকে চাষ করতে যাওয়াই ছেড়ে দিয়েছে। অধীর সেই কথা বলল। লোকটা শুরু থেকেই খ্যাচম্যাচ করে মুখ ভর্তি পান চিবোচ্ছিল। হঠাৎ ঘাড়ের চুলগুলো খাড়া হয়ে উঠল, নাকের মস্ত পাটা দুটো ফুলে উঠল, ফাটার মতো চোখ ঠিকরে বেরিয়ে এলো। কটমট করে সামনে অধীরের দিকে খানিক তাকিয়ে থেকে বলল, একটু ভুল হলো স্যার। কেন? থতমত খেয়ে বলল অধীর। আপনাদের শরৎ ঝালির ছেলে তাহলে এই দশা হয় নাকি? তাই পারলে ওকে সমঝে দেবেন একটু। বলতে বলতে লোকটা ঘোঁত করে বড় একটা নিঃশ্বাস ছেড়ে হঠাৎ গা ঝাড়া দিয়ে বেঞ্চ ছেড়ে লাফিয়ে উঠতেই তার মাথার পাগড়ি গায়ের কম্বল ঝুপ করে খসে পড়ল। অধীর চমকে দেখল সামনে দাঁড়িয়ে চকচকে শিং উঠিয়ে মস্ত এক বাইসন কটমট চোখে জাবর কাটছে। হতচকিত অধীরের তখন কথা বলার ক্ষমতাটুকুও অবশিষ্ট নেই। এই সময় ট্রেনটা জঙ্গলের মধ্যেই ফের কোথাও এসে থামল। খোঁত করে ফের একবার গর্জন করে বাইসনটা এগিয়ে গেল দরজার দিকে। ভাঙা ল্যাচবিহীন খোলা দরজা দিয়ে এক লাফে বেরিয়ে গেল। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।